প্রফেসর উজান চৌধুরী, লেখিকা বন্যা শিকদার, পর্ব 57। রোহানের মুখ থেকে এমন স্বীকারোক্তি শুনে মৌয়ের বুকের রক্ত যেন এক লহমায় হিম হয়ে গেল। সে ছানাবড়া চোখে তোতলাতে তোতলাতে বলল, র র র রোহান ভাইয়া, তুমি ফোন করেছো ওদের? কথাটা পুরো রেস্টুরেন্টে ছড়িয়ে পড়ার আগেই উজান তড়িঘড়ি মৌয়ের মুখ নিজের এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। ঠিক সেই মুহূর্তে ওয়েটার তাদের অর্ডার করা কফি আর আইসক্রিম ট্রেতে করে দিয়ে নীরবে চলে গেল। ওয়েটার আড়াল হতেই উজান মৌয়ের কানের কাছে নিচু গলায় বলল, পিচ্চি, একদম মুখ বন্ধ রাখো, আমি কথা বলছি তো। মৌ উজানের কথা মতো চুপ হয়ে গেল ঠিকই, কিন্তু তার দু চোখ বেয়ে অঝোর ধারায় গরম জল গড়িয়ে পড়তে লাগলো। রোহান নামের এই ছেলেটা ভেতর থেকে যে এতটাই পৈশাচিক, হিংস্র আর বিপজ্জনক হয়ে উঠতে পারে তা মৌয়ের কল্পনার বাইরে ছিল। সামান্য আক্রোশের কারণে তিনটা জ্বলন্ত জ্যান্ত মানুষের প্রাণ কেড়ে নিয়ে কিভাবে লোকটা আবার বুক ফুলিয়ে টেবিলে বসে কফি অর্ডার করছে, এমনকি স্বাভাবিকভাবে রয়েছে। উজান এবার বেজায় চটে গেল। রোহানের এই অতি স্বাভাবিক আর নির্বিকার ব্যবহার সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে দাঁতে দাঁত চেপে কর্কশ গলায় বলল, রোহান, তুই আজ যে অপরাধটা করেছিস সেটার জন্য তোকে কঠিন শাস্তি পেতেই হবে। তুই জানিস তো, তোর বলা প্রতিটি কথা আর খুনের স্বীকারোক্তি আমি অলরেডি ফোনে রেকর্ড করে রেখেছি। উজানের হুমকি শুনে রোহান বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় মুচকি হাসি ফুটিয়ে তুলল। সে ঠান্ডা মাথায় কফিতে একটা চুমুক দিয়ে ফিস ফিস করে বলল, তুই তো আইনের লোক ভাই, সিআইডি অফিসার হয়ে তুই আমাকে ছাড় দিবি আর শাস্তি দিবি না, এমনটা আবার হয় নাকি? আমি খুব ভালো করেই জানতাম তুই শুরু থেকেই আমার সব কথা রেকর্ড করবি, কিন্তু একটা কথা মনে রাখিস উজান, এই রোহান তালুকদার নিজে থেকে ধরা দিতে না চাইলে তোদের পুরো ডিপার্টমেন্টের কারো সাধ্য নেই আমাকে শুয়েও দেখার। আমার সাথে চ্যালেঞ্জ করছিস তুই? উজান দুই জোড়া ভ্রু কুঁচকে হিংস্র গলায় জিজ্ঞেস করল। একেবারেই না, যেটা খাঁটি সত্যি সেটাই বলছি। রোহান শান্ত গলায় হাত ছাড়িয়ে দিল। বাই দ্য ওয়ে, তোদের দুজনকেই এই অসময়ে এখানে ডেকে আনার আসল কারণটা এবার বলি তাহলে। রোহান ভাই আমার, প্লিজ আমার কথাটা শোন, নিজের ভুলটা স্বীকার করে পুলিশ আর আইনের কাছে আত্মসমর্পণ কর। ট্রাস্ট মি, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব তোকে আবারও একটা স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরিয়ে আনার। আমি সত্যি চাই না তোর আর কোনো ক্ষতি হোক। রোহান একদম স্থির ও শান্ত ভঙ্গিতে মৌয়ের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, ভুল স্বীকার করে পুলিশের কাছে ধরা দিলে তুই তোর বউকে দিবি আমায়? কথাটা শেষ হতে না হতেই উজান নিজেই সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে হিংস্রের মতো গর্জন তুলে রোহান তালুকদারের ডিকশনারিতে লজ্জা, ভয় বা নীতিশাস্ত্র বলে কিছু কখনো ছিল না। যাকগে, সেসব ফালতু কথা। তোদের দুজনকে যে জরুরি কাজের জন্য ডেকেছি সেটা আগে শোন। উজান মারাত্মক রাগান্বিত হলো। রোহানের প্রতিটা কথা তার কান আর মেজাজের সহ্য সীমার বাইরে গিয়ে বিষ ছাড়াচ্ছিল।
রোহান যদি তার বেস্ট ফ্রেন্ড না হতো তবে হয়তো আজ নিজের হাতেই ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতো সে। উজান আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে মৌয়ের হাত শক্ত করে আঁকড়ে ধরে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। রোহান চট করে থামিয়ে দিল। আস্তে দোস্ত, শুনে তো যা আমি ঠিক কি বলতে চাইছি। নো নেভার, তোর কোনো জঘন্য অজুহাত শুনতে আমরা একদম নারাজ। রেডি থাকিস রোহান, খুব শিগগিরই আমাদের এবার পুলিশ স্টেশনের লক আপে দেখা হবে। হঠাৎই রোহান হাত বাড়িয়ে উজানের হাত টেনে ধরে তাকে আবার চেয়ারে বসিয়ে দিল। উজান চরম বিরক্ত হলেও পরিস্থিতি দেখতে বাধ্য হয়ে শান্ত রইল। তখন রোহান একদম নিচু স্বরে থমথমে গলায় বলল, তোকে আর কষ্ট করে পুলিশ নিয়ে আসার পেছনে দৌড়াতে হবে না উজান। প্রপার টাইম এলে আমি এমনিতেই তোদের সুন্দর লাইফ থেকে চিরকালের জন্য হারিয়ে যাব। বাই দ্য ওয়ে ফুল, তুই আজও বুঝতে পারলি না এই রোহান তালুকদার তোকে ঠিক কতটা নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে? মৌ দাঁতের দাঁত চেপে ক্ষোভে হিস হিসিয়ে আওড়ালো, মানুষ খুন করে বা রক্ত ঝরিয়ে কখনো নিজের ভালোবাসার পবিত্রতা প্রমাণ হয় না রোহান তালুকদার। এটা ভালোবাসা নয়, চরম মানসিক অসুস্থতা। রোহান কিছু সময় পাগলের মতো একা একাই খিলখিল করে হেসে উঠল। অতঃপর মৌয়ের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি ফেলে নিচু স্বরে আওড়ালো, শোন ফুল, আগামী 2-3 দিন তুই আর মেহের এক সেকেন্ডের জন্য ভুল করে এই চৌধুরী বাড়ির বাইরে পা ফেলবি না। কেন বের হবি না তার কোনো ডিটেইলস বা ব্যাখ্যায় এখন তোকে আমি দিতে পারবো না। এই কয়টা দিন চুপচাপ রুমের ভেতর বন্দি থাকবি, বুঝতে পেরেছিস? মৌ এক চুলও দমে না গিয়ে রোহানের চোখের সামনে নিজের তর্জনী উঁচিয়ে গর্জে উঠল, তাসফিয়া মৌ চৌধুরী কখনো কারো হুকুম মেনে চলে না, সে কেবল নিজের হুকুম মেনে চলে। কথাটা বলেই মৌ নিজের এবার শক্ত করে উজানের হাত টেনে ধরে তাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে দ্রুত বাইরে বেরিয়ে এলো। আর সেখানে টেবিলে একা নিস্তব্ধ হয়ে বসে রইল রোহান। উজান আর এক মুহূর্ত দেরি না করে মৌকে বাইরে বসিয়ে সোজা চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু বাসায় এসে ড্রয়িং রুমে পা রাখতেই দুজনে একদম স্তম্ভিত ও বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। তাদের চৌধুরী বাড়ির আলো ঝলমলে ড্রয়িং রুমে আগে থেকেই বেশ কয়েকজন ইউনিফর্ম পরা পুলিশ অফিসার গম্ভীর মুখে বসে আছেন। হঠাৎ বাড়িতে পুলিশ কেন এসেছে? উজান সিআইডি অফিসার হওয়া সত্ত্বেও পুরো বিষয়টা এক লহমায় বুঝে উঠতে পারল না। সে কৌতূহল ও চিন্তিত মুখে এগোতে চাইল, তবে মৌ ভয়ে উজানের হাতটা পেছন থেকে শক্ত করে চেপে ধরে টেনে রাখল। মৌয়ের বুকের ভেতরটা অজানা আতঙ্কে থরথর করে কাঁপছে, কারণ আজ পর্যন্ত চৌধুরী বাড়ির চৌকাঠে কখনো কোনো কারণে পুলিশের পা পড়েনি। তবে আজ মাঝরাতে কেন এভাবে পুলিশ এলো, এই ভেবেই মৌয়ের গা হিম হয়ে এলো। উজান মৌকে চোখের ইশারায় শান্ত হতে বলল। মৌ ভয়ে আরও গুটিয়ে গেল। পরিস্থিতি বুঝে মেহের দ্রুত এগিয়ে এসে মৌকে নিজের কাছে টেনে নিল। উজান ধীর পায়ে ড্রয়িং রুমে বসে থাকা সেই পুলিশ অফিসারের দিকে এগিয়ে গেল। উজানকে কাছে আসতে দেখেই তারা সসম্মানে উঠে দাঁড়ালো। উজান একদম স্বাভাবিক গলায় আওড়ালো, অফিসার, আপনারাই এই মাঝরাতে এখানে? পুলিশ অফিসার এগিয়ে এসে শান্ত গলায় বললেন, আসলে স্যার, এত রাতে আপনাদের ডিস্টার্ব করার কোনো ইচ্ছেই আমাদের ছিল না, তবে বুঝতেই তো পারছেন আমরা আইনের লোক, ডিউটির খাতিরে আসতে হলো। প্লিজ স্যার, কিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। উজান তীক্ষ্ণ চোখে অফিসারের দিকে তাকিয়ে প্রশ্ন করল, অফিসার, আপনারা কি আমাকেই এই কেসে সন্দেহ করছেন? নো স্যার, তবে তদন্তের স্বার্থে আপনাকে যেতেই হবে। প্লিজ স্যার, চলুন। উজান আর কথা না বাড়িয়ে এই গভীর রাতে তাদের সাথে বের হয়ে গেল। মৌ ভেতর থেকে ব্যাকুল হয়ে পেছনে দৌড়ে এসে ডেকে উঠলেও উজান থামল না, বরং দরজার কাছ থেকে বরফ শীতল কণ্ঠে আওড়ালো, পিচ্চি,
ডোন্ট ওরি, জাস্ট ওয়েট, আমি খুব শীঘ্রই ফিরে আসছি। তারা চলে যেতেই চৌধুরী পরিবারের বাকি সদস্যরা অবাক চোখে ইফাতের দিকে তাকালো। ইফাত সবার প্রশ্নসূচক দৃষ্টির মানে খুব ভালো করেই বুঝতে পারছিল। আরিফুল চৌধুরী একটু সামনে এগিয়ে এসে ইফাতের দিকে গভীর প্রশ্ন ছুড়ে দিলেন, ইফাত, অফিসাররা উজানকে স্যার বলে সম্বোধন করছিল কেন? আর কেনই বা এত মাঝরাতে ওকে এভাবে থানায় নিয়ে যাওয়া হলো? ইফাত আর সত্যিটা লুকিয়ে রাখা সম্ভব নয় বুঝতে পেরে ধীরে ধীরে পরিবারের সবার সামনে উজানের সিআইডি এজেন্ট হওয়া সমস্ত গোপন সত্য তুলে ধরল। আরিফুল চৌধুরী কপালে গভীর চিন্তায় ভাঁজ ফেলে শুনে গেলেন, নিজের ছেলে দেশের এত বড় একজন সিআইডি অফিসার, অথচ তারা ঘৃণাক্ষরেও এতদিন তা জানতে পারেনি। তবে জানার পর বাবার বুকটা এক অদেখা গর্বে ভরে উঠল। ছেলে মেয়ের এমন বিশাল উন্নতিতে যে কোনো মা বাবাই গর্বিত হন। উজানের মা বাবাও আজ আনন্দ গর্ববোধ করলেন। এরপর ইফা তার রুমে বসে না থেকে সোজা উজানের পিছু পিছু থানার উদ্দেশ্যে রওনা দিল। ভাইকে এমন বিপদের সময়ে একা যেতে দিল না সে। আর মেহের আকুল মৌকে সান্ত্বনা দিয়ে নিজের রুমে নিয়ে গেল। রাত যখন প্রায় শেষ প্রহর, তখন উজান আর ইফাত অক্ষত অবস্থায় বাসায় ফিরে এলো। উজান সিঁড়ি বেয়ে সোজা ইফাতের রুমের দিকে গেল, কারণ মৌ সেখানেই ছিল। মেহেরের পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা মৌকে আলতো করে পাজা কোলে তুলে নিয়ে আবার নিজের রুমের দিকে পা বাড়ালো। উজান বিছানায় মৌকে পরম যত্নে শুইয়ে দিয়ে সে ফ্রেশ হতে চলে গেল। প্রায় ঘণ্টাখানেক পর শাওয়ার শেষ করে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হলো উজান। অতঃপর বিছানা শুয়ে মৌকে গভীর ভালোবাসায় নিজের বুকের ভেতর টেনে জড়িয়ে ধরল। ঠিক তখনই মৌয়ের ঘুমটা হালকা ভেঙে গেল। সে চোখ মেলেই উজানের ঠান্ডা বুকে হাত রেখে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, প্রফেসর সাহেব, আপনি কখন এলেন? পুলিশ ছেড়ে দিয়েছে আপনাকে? সবাই কি জেনে গেছে যে রোহান ভাইয়া ওই তিনজনকে মেরে ফেলেছে? উজান নিজের দুটো ঠান্ডা হাত দিয়ে মৌয়ের ফর্সা গাল দুটো পরম আদরে চেপে ধরল। তারপর তার গোলাপি ঠোঁটের কোণে গভীর এক চুমু এঁকে দিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, ভয় পেও না পিচ্চি, কিছু হয়নি। গতকাল ক্যাম্পাসে শিরিনদের সাথে আমি একটু রুক্ষ বিহেভিয়ার করেছিলাম বলে ওদের পরিবার প্রতিশোধ নিতে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা এলিগেশন দিয়েছিল। তবে সেটা তদন্তে একদম ভুল প্রমাণিত হয়েছে, কারণ গতকাল রাতে ঘটনার সময় আমি যে তোমার সাথে বাসাতেই ছিলাম তার স্পষ্ট সিসিটিভি ফুটেজ পুলিশ পেয়েছে। আর অন্য এক জায়গায় সিসিটিভি ফুটেজে রোহানকে সরাসরি ওই তিনজনকে মারতে দেখা গেছে। তাই পুলিশ এখন আসল অপরাধী রোহান কই অলরেডি হন্যে হয়ে খুঁজছে। এবার আর কোনো প্রশ্ন করো না তো জান, ভীষণ মাথা যন্ত্রণা করছে, একটু ঘুমানো প্রয়োজন, আজ ঘুমাতে দাও। তোমায় কালকে একটু বেশি করে ভালোবেসে পুষিয়ে দেব, কেমন? উজানের কথা শুনে মৌ চরম লজ্জা পেয়ে গেল। এত আশঙ্কাজনক মুহূর্তেও লোকটার মাথায় এসব রোমান্টিক চিন্তা কিভাবে আসে? মৌকে চুপ থাকতে দেখে উজান চোখ ছোট ছোট করে দুষ্টুমি ভরা গলায় বলে উঠল, আমার বউজান মনে হয় কাল পর্যন্ত ওয়েট করতে চাইছে না, আজ এখনই আমার ভালোবাসা চাইছে, তাই তো? ওকে ফাইন, উজান চৌধুরী অলওয়েজ স্ট্রং, চলো এখনই মিশন শুরু করি তাহলে। মৌ লজ্জায় লাল হয়ে রাগে উজানের চওড়া বুকে দুটো আলতো কিল বসিয়ে দিল। তারপর আর কথা না বাড়িয়ে নিজে আজ ছোঁয়া অবস্থায় বসে উজানের মাথাটা পরম মমতায় নিজের কোলে তুলে নিল। বরের চুলে আলতো করে আঙুল চালিয়ে বিলি কাটতে লাগলো। উজান এক চিলতে তৃপ্তির মুচকি হেসে বইয়ের মাথা রেখে গভীর ঘুমে ঢলে পড়ল।
ঠিক দুদিন পর ভোর হতে না হতেই উজান তাড়াহুড়া করে রেডি হতে শুরু করেছে। এত সকালে উজানকে এমন লুকে রেডি হতে দেখে মৌ খানিকটা অবাকই হচ্ছে। তবুও বাধ্য মেয়ের মতো সে একে একে উজানের ঘড়ি, বেল্ট আর প্রয়োজনীয় সব জিনিস এগিয়ে দিতে লাগলো। উজানের ওয়ালেটটা তার দিকে এগিয়ে দিয়ে মৌ প্রশ্ন ছুড়ে দিল, প্রফেসর সাহেব, এত সকাল সকাল কোথায় যাচ্ছেন আপনি? একটা জরুরি মিশন আছে পিচ্চি। উজান দ্রুত শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, তাই বলেই এত ভোরে? এটলিস্ট ব্রেকফাস্টটা তো করে যাবেন। মৌ হাতের ঘড়িটা উজানের কবজিতে পরিয়ে দিতে দিতে আবদার করল। উজান ঘড়ি পরা হাতেই মৌয়ের কোমরটা চট করে কাছে টেনে নিয়ে দুষ্টুমি সুরে বলল, ভোরের তো স্পেশাল আর মিষ্টি কিছু খেলাম না জান। সো এখন আর না খেলেও দিব্যি চলে যাবে। টেনশন নিও না, মিশন শেষ করে বাসায় ফিরে আবারও কন্টিনিউ করব, পাক্কা প্রমিস। কথাটা শুনে মৌ উজানের দিকে কড়া রক্তিম দৃষ্টিতে তাকালো। উজান বউয়ের লাল হয়ে যাওয়া মুখের দিকে এক পলক তাকিয়ে পরম ভালোবাসায় তার কপালে ঠোঁট ছোঁয়ালো। জান, আসি এখন। তোমার যত রাগ অভিমান সব বাসায় ফিরে এসে সহ্য করব কেমন? মৌ তাকে বারণ করার সুযোগ পেল না। ততক্ষণে উজান দরজার দিকে দ্রুত পায়ে হেঁটে গেল। কিন্তু আজ মৌয়ের মনটা কেমন যেন অচেনা এক ভারে চেপে বসছে। কেন এমন একটা অশুভ অনুভূতি হচ্ছে তা সে নিজেও ভাবে পাচ্ছে না। বুকের ভেতরটা বারবার অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠছে। হঠাৎই দরজার কাছে পৌঁছে উজান হুট করে মেঝের সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে চাইল। তবে শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল সে। মৌ এক বুক আতঙ্ক নিয়ে দ্রুত দৌড়ে গিয়ে উজানকে শক্ত করে ধরে ফেলল। উজান মৌয়ের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে হালকা মুচকি হাসল। রিল্যাক্স জান, কিছু হয়নি আমার, সামান্য হোঁচট লেগেছে মাত্র। ভয় পেও না, আমি আসছি। একটু বসে যান না প্লিজ। মৌ উজানের হাত ধরে আকুল হয়ে বলল। কেন, কি হলো? উজান দুই জোড়া ভুরু কুঁচকে তাকালো। দাদি বলতেন কোনো ভালো কাজের উদ্দেশ্য যাত্রা শুরুর মুখে হোঁচট খেলে নাকি একটু থমকে বসে গিয়ে তারপর বের হতে হয়। আপনি প্লিজ অন্তত 2 মিনিট বসুন। পিচ্চি, একদম টাইম নেই হাতে। অপারেশন টিমের অলরেডি ওয়েট করছে। জাস্ট 2 মিনিট বসতেও আপনার এত প্রবলেম হবে? মৌ কেঁদে ফেলার উপশম হলো। উজান মৌয়ের থরথর করে কাঁপা চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে পরম মায়ায় বলল, আমার মিষ্টি বউটা, প্লিজ মন খারাপ করো না তো। সত্যি 1 সেকেন্ডও টাইম নেই হাতে। তাছাড়া আমার এই পিচ্চি বউটার দোয়া আর ভালোবাসা সাথে থাকতে আমার কিচ্ছু হতে পারে না। আসি আমি। একদম সাবধানে থাকবে কিন্তু। খবরদার, বাসা থেকে এক পাও বের হবে না। যা যা লাগবে ইফাত এনে দেবে। আর সময় মতো খাওয়া দাওয়া করে নিও। কথাগুলো বলেই এক প্রকার হন্তদন্ত হয়ে দরজার বাইরে বেরিয়ে গেল উজান। সে চলে যেতেই মৌ দরজা ধরে এক দীর্ঘ ও তপ্ত শ্বাস ফেলল। মনটা কেন জানি ক্রমাগত ধুকপুক ধুকপুক করেই চলছে। কিছুতেই শান্ত হতে চাইছে না তার ব্যাকুল হৃদয়। উজান চলে যাওয়ার পর থেকেই মৌ ছাদের এক কোণে মনমরা হয়ে বসেছিল। অজানায় এক আশঙ্কায় বুকটা ক্রমাগত তোলপাড় করছিল। ভেতরটা ভীষণ অস্থির লাগছিল তার। এভাবেই দীর্ঘ কয়েক ঘন্টা কেটে গেল, কিন্তু মনের বিষাদ এতটুকুই কমল না। অবশেষে দুপুর গড়িয়ে বিকেল হলে মৌ ধীর পায়ে সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমের দিকে নেমে আসতে লাগলো। ড্রয়িং রুমে তখন চৌধুরী বাড়ির প্রায় সদস্য উপস্থিত। টিভিতে করা নিউজ চলছে আর সবাই থমথমে মুখে সোফায় বসে টিভির পর্দার দিকে তাকিয়ে আছে। মৌ সিঁড়ির মাঝপথে আসতেই হঠাৎ টিভিতে একটা
ব্রেকিং নিউজের পাশখায় আওয়াজ শুনে তার পা দুটো সেখানে যেন পাথরের মতো জমে গেল। টিভি স্ক্রিনে ভেসে উঠেছে হাসি মুখের উজান চৌধুরী এক বিশাল ছবি, আর নিচে লাল অক্ষরে জ্বলজ্বল করছে খবরের হেডলাইন। খবরের সংবাদ পাঠিকা গম্ভীর স্বরে বলে উঠলেন, অতঃপর সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে ক্রিকেট সিআইডি এজেন্টের সুপ্রিয় লিডার উজান চৌধুরী। কথাটা এক প্রলয়কারী বাজপাটের মতো এসে আছড়ে পড়ল মোয়ের কানে। মুহূর্তের মধ্যে চারপাশের সব আলো যেন নিভে গেল তার চোখের সামনে। ড্রয়িং রুমে বসে থাকা আরিফুল চৌধুরী সহ পরিবারের সবাই এক লহমায় আর্তনাদ করে উঠে দাঁড়িয়ে পড়লেন। মৌ সিঁড়ির ধাপে দাঁড়িয়ে থাকা আর ধরে রাখতে পারল না। মাথাটা চক্কর দিয়ে উঠতেই খামচে ধরা সিঁড়ির রেলিং থেকে তার হাত ফসকে গেল। ধপাস করে গড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেল মৌ। পড়ে যাওয়া সেই তীব্র শারীরিক যন্ত্রণাকে তোয়াক্কা না করে বুক চেরা আর্তনাদ আর কান্না ফেটে বের হলো মৌয়ের গলা দিয়ে। মামনি, আমায় প্রফেসর সাহেব আর নেই, আমি কিভাবে বাঁচব তাকে ছাড়া? মৌয়ের সেই আর্তচিৎকারের শব্দ শুনে কিচেন রুম থেকে ছুটে এলেন শাশুড়ি মৌসুমী চৌধুরী আর মেহের। মৌকে সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে মেহের পাগলের মতো দৌড়ে গিয়ে তাকে ধরে বুকে জড়িয়ে ধরল। ঠিক তখনই টিভিতে আবার নিউজের সেই একই বীভৎস বাক্যটি রিপিট করা হলো। সংবাদটির সভ্যতা নিশ্চিত হতেই মৌসুমী চৌধুরী দুই হাতে বুক চেপে ধরে ডুকরে কেঁদে উঠলেন। নিজের ছেলের মৃত্যুর খবর এভাবে নিউজের পর্দায় দেখতে হবে, তা যে কোনো মায়ের কল্পনার অতীত ছিল। মৌ নিজের পুরো শরীর ছেড়ে দিয়ে মেহেরকে শক্ত করে আঁকড়ে ধরে অঝোর ধারায় কাঁদতে লাগলো। মেহু, আমার প্রফেসর সাহেব সত্যি আর নেই? সত্যি সত্যি আমাদের সবাইকে একা করে চলে গেল সে? মামনি দেখো, তোমার ছেলে আজ সত্যিই আমাকে এই বিশাল পৃথিবীতে নিঃস্ব করে দিয়ে চলে গেল।